কল্পনা করুন আপনি আপনার নিজের বাড়িটি বহু কষ্টে তিল তিল করে গড়ে তুলেছেন। আপনার পরিবারের জন্য জমানো খাবার, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য রাখা সঞ্চয়, আপনার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার টাকা সব কিছুই কিন্তু সেই বাড়িতে সুরক্ষিত। কিন্তু হঠাৎ একদিন সকালে উঠে দেখলেন কিছু অচেনা মানুষ আপনার বসার ঘরে এসে নিজেদের অধিকার দাবি করছে। তারা শুধু আপনার খাবারই খাচ্ছে না, আপনার ঘরের নিয়মকানুন বদলানোরও চেষ্টা করছে। আপনি কি তাদের অতিথি হিসেবে বরণ করে আপনার সন্তানের মুখের গ্রাস তাদের তুলে দেবেন, নাকি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন? হ্যাঁ, আজ আমরা এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছি যা কোনো কল্পকাহিনী নয়। অবৈধ অনুপ্রবেশ শব্দটা শুনলেই আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ইকোসিস্টেম মানবাধিকারের নরম চাদর গায়ে জড়ান। কিন্তু যখন সেই অনুপ্রবেশ আপনার রুটি রুজিতে, আপনার জমির অধিকারে, আপনার ট্যাক্সের টাকায় এবং সর্বোপরি আপনার নিরাপত্তার উপর সরাসরি আঘাত হানে, তখন কিন্তু এই মানবাধিকারের প্রবক্তারা কোথায় লুকিয়ে থাকেন? আজ আমরা আলোচনা করব ভারতের সবথেকে সংবেদনশীল, জটিল এবং জ্বলন্ত ইস্যু, অর্থাৎ বাংলাদেশি পুশিন এবং তাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মুখোমুখি সংঘাতের আসল রূপ নিয়ে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ তথ্যবহুল এবং কড়া বিশ্লেষণে। ভারতবর্ষ থেকে যখন অবৈধ বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে পুশব্যাক হচ্ছে বা করা হচ্ছে ভারত থেকে, তখন এক অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদেরই মাতৃভূমি বাংলাদেশ তাদের নিতে নারাজ। এই পুশইন ঠেকাতে বাংলাদেশের বর্ডার অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি ফোর্স ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 60,000 সেনা মোতায়েন করেছে। একটু ভেবে দেখুন, যে দেশের মানুষ, যে দেশের নাগরিক, সেই দেশই তাদের নিজেদের মাটিতে পা রাখতে দিতে অস্বীকার করছে। বিএসএফ এবং বাংলাদেশি সিকিউরিটি ফোর্স আজ সীমান্তে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে। এই পরিস্থিতির জল কতদূর গড়াতে পারে? এর পেছনে রাজনীতিই বা কি? চলুন আবেগ এবং মেকি পলিটিক্যাল কারেক্টনেসের চশমা খুলে ফেলে আজ আমরা ভারতের ম্যাপ সামনে রেখে লজিক, ডেটা, ইতিহাস, বাস্তবতার নিরিখে পুরো বিষয়টা ব্যবচ্ছেদ করি। ভারতবর্ষের পূর্ব এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো বাংলাদেশের সাথে সরাসরি বর্ডার শেয়ার করে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, যার কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বিশাল এলাকা বাংলাদেশের সাথে সরাসরি যুক্ত। গত কয়েক দশক ধরে এই অরক্ষিত নদীমাতৃক এবং ছিদ্রযুক্ত সীমান্ত দিয়ে স্রোতের মতো বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে। এই অনুপ্রবেশ কেবল সীমান্ত জেলাগুলোতেই আটকে নেই। ম্যাপের দিকে তাকালে শিউরে উঠতে হয়। উত্তরবঙ্গের এই অতি সংবেদনশীল সরু চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর পার হয়ে এই অনুপ্রবেশকারীরা বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সোজা দিল্লি, মুম্বাই, গুজরাট, বেঙ্গালুরু এবং সুদূর কেরালা পর্যন্ত নিজেদের জাল কিন্তু বিস্তার করে ফেলেছে। একটি প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় 5 কোটি অবৈধ বাংলাদেশি ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এই 5 কোটি মানুষ কেবল একটা সংখ্যা নয়, এরা ভারতের অর্থনীতি, কর্মসংস্থান এবং জনমিতির ওপর একটা বিশাল বোঝা। এরা আমাদের দেশের মানুষের জবের সুযোগ কেড়ে নিচ্ছে, আমাদের হসপিটালের বেড দখল করছে, আমাদের ট্রেনের সিট দখল করছে এবং অত্যন্ত সস্তায় শ্রম বিক্রি করে আমাদের খেটে খাওয়া দিনমজুরদের ভাত মারছে। যখন 5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতের মূল স্রোতে মিশে যায়, স্থানীয় ভাষা আয়ত্ত করে নেয়, তখন সাধারণ মানুষের মনেই হতে পারে এদের খুঁজে বের করা তো খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো অসম্ভব। কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্স অফিসার, IAS অফিসার এবং কিছু দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব এই অসম্ভবকে সম্ভব করবার লড়াই কিন্তু শুরু করেছেন। এখানে একটি অত্যন্ত কড়া সমালোচনা করা প্রয়োজন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কেবল ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিয়ে সরকারের সমালোচনা করতে ভালোবাসেন। পিওকে কবে ভারতের অন্তর্ভুক্ত হবে, সরকার কেন কিছু করছে না, দেশটা রসাতলে গেল, এই প্রশ্নগুলো করা কিন্তু খুব সহজ। কিন্তু একজন নাগরিক হিসেবে আপনি নিজে কি করছেন? রামায়ণে রাম সেতু নির্মাণের সময় যেমন একটি ছোট্ট কাঠবিড়ালি নিজের সাধ্যমতো বালি দিয়ে সাহায্য করেছিল, আমাদেরও দেশের সুরক্ষায় সেই কাঠবিড়ালির ভূমিকা পালন করতে হবে। সমাজের সচেতনতা বৃদ্ধি করা, নিজের এলাকায় অচেনা মানুষের অস্বাভাবিক গতিবিধির উপরও নজর রাখা, ভুয়ো খবর ছড়ানো বন্ধ করা, এগুলো কিন্তু আমাদের দায়িত্ব। কেউ একজন জাদুঘর বা মসিহা হয়ে আকাশ থেকে নেমে এসে আমাদের দেশ বাঁচিয়ে দেবে আর আমরা কেবল কিবোর্ড ওয়ারিয়র হয়ে উপদেশ দেব, এই মাইন্ডসেট থেকে কিন্তু আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে। যেই মুহূর্তে ভারত সরকার এই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবার কাজ শুরু করলো, অমনি দেশের এক শ্রেণীর ন্যারেটিভ ব্লান্ডার
সেকুলার বা সিউডো সেকুলার ইকোসিস্টেম ময়দানে নেমে পড়ল। এদের ভণ্ডামির রূপরেখাটা ধাপে ধাপে দেখুন। প্রথম ধাপ হলো অস্বীকার। প্রথমে এরা বুক ফুলিয়ে বলল, কোথায় বাংলাদেশি? ভারতে কোনো অবৈধ বাংলাদেশিই নেই, এসব পলিটিক্যাল প্রোপাগান্ডা। দ্বিতীয় ধাপ হলো ভিকটিম কার্ড। এরপর যখন কেরালার মতো সুদূর রাজ্যে পাসপোর্ট ভিসাহীন অবৈধ দম্পতি ধরা পড়ল, তখন এদের সুর কিন্তু পাল্টে গেল। এরা বলতে শুরু করলো, ওরা তো গরিব মানুষ, কাজের খোঁজে এসেছে, ওরা কি খাবে? কি অদ্ভুত এদের সেন্টিমেন্টাল গেম দেখুন। আসুন সারা ভারতের চিত্রটা একবার দেখে নিই। উত্তরপ্রদেশ, যখন অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা অনুপ্রবেশকারীদের বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, তখন এই ন্যারেটিভ ব্লান্ডাররা বলতে শুরু করলো, হাজার হাজার মানুষ আজ গৃহহীন। দিল্লি, যখন নদী পরিষ্কার করবার প্রজেক্ট হাতে নেওয়ার পর দেখা গেল নদীর ধারের নালাগুলোর ওপর পাকাপোক্তভাবে অবৈধ বস্তি বানিয়ে বছরের পর বছর ধরে বসবাস করছে এই অনুপ্রবেশকারীরা। এদের কারণে ভারতের নদী নষ্ট হচ্ছে, দূষণে ভারতের মানুষ মারা যাচ্ছে, সেদিকে এই ইকোসিস্টেমের কোনো ভ্রুক্ষেপ নেই। গুজরাটে যখন হান্ট ফর বাংলাদেশ অভিযান চালিয়ে অবৈধদের ধরা হলো, তখন কিছু আন্তর্জাতিক ও দেশীয় মিডিয়া লিখলো হাজার হাজার মুসলিম গৃহহীন। এখানে অত্যন্ত ধূর্ততার সাথে বাংলাদেশি শব্দটিকে মুসলিম শব্দ দিয়ে প্রতিস্থাপন করা হলো, যাতে একটি ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে আন্তর্জাতিক স্তরে ভারতকে বদনাম করা যায়। অথচ ভারতের নিজস্ব গুজরাটি মুসলিমদের কিন্তু কেউ স্পর্শও করেনি, কারণ তারা এই দেশের গর্বিত নাগরিক। যে সাংবাদিক বা অ্যাক্টিভিস্টরা মানবাধিকারের দোহাই দিয়ে এদের পক্ষে কলম ধরেন, তাদের বাড়িতে যদি 10 জন অচেনা লোককে জোর করে থাকতে দেওয়া হয়, তারা কি মেনে নেবেন? নিজের বাড়ির নিরাপত্তা সবার আগে, আর নিজের দেশের নিরাপত্তা কি রসাতলে যাবে? সব থেকে বড় সমালোচনার জায়গা হলো এই অনুপ্রবেশের অন্তর্নিহিত কারণ এবং এর পেছনের ঐতিহাসিক ভণ্ডামি। 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে খণ্ডিত করা হয়েছিল। যারা নোয়াখালী গণহত্যা বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় নিজেদের প্রাণ এবং নারীদের সম্মান বাঁচাতে ভারতে পালিয়ে এসেছিলেন, তাদের আশ্রয় দেওয়া ভারতের ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব, কারণ তারাও অখণ্ড ভারতবর্ষেরই সন্তান ছিলেন এবং তারা বাধ্য হয়ে এসেছিলেন এখানে। কিন্তু যে সমস্ত মানুষ ধর্মের জিগির তুলে একটি আলাদা রাষ্ট্র অর্থাৎ পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, চেয়েছিল এবং পেয়েও ছিল, তারা আজ আবার ভারতে ফিরে আসছে কেন? উত্তরটা খুব রূঢ় কিন্তু সত্যি। ধর্ম দিয়ে পেট ভরে না, অর্থনীতি দিয়ে ভরে। বাংলাদেশের এই মানুষগুলো ভারতে আসছে স্রেফ কর্মসংস্থানের জন্য। ভারতের উন্নত অর্থনীতি, ফ্রি রেশন, ফ্রি বীজ এবং উন্নততর স্বাস্থ্য পরিষেবা ভোগ করবার জন্যই এই অবৈধ মাইগ্রেশন। সোশ্যাল মিডিয়ায় বসে যারা ভারতের দারিদ্র্য বা টয়লেট নিয়ে বড় বড় কথা বলে, তারা নিজেরাই তো দালাল ধরে ভারতের মাটিতে এসে 10,000 টাকা দিয়ে ভুয়ো পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো বানাচ্ছে কেন? কারণ তাদের নিজেদের দেশে চরম দারিদ্র্য এবং কর্মসংস্থানের ঘোর অভাব। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা ভারতবর্ষের ঘাড়ের ওপর এসে বসেছে। ভারত কোনো আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশ নয় যে আমাদের উদ্বৃত্ত সম্পদ দিয়ে সারা বিশ্বের সমাজসেবা করব। আমাদের দেশে এখনও অনেক সমস্যা রয়েছে। আমাদের দেশে রাজস্থানের একটি প্রত্যন্ত স্কুলঘর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলা, উত্তরপ্রদেশের অজস্র গ্রামের স্কুলগুলোর অবস্থাও খুবই খারাপ পরিস্থিতি এখনও রয়েছে। ভারতের মাটিতে জন্ম নেওয়া এই শিশুদের ভালো স্কুল, বিল্ডিং, উন্নত চিকিৎসা এবং সুনিশ্চিত ভবিষ্যতের অধিকার সবার আগে। যে 5 কোটি অবৈধ বাংলাদেশি আমাদের ট্যাক্সের টাকায় ইলেকট্রিসিটি, হেলথ কেয়ার এবং রেশন চুরি করে ভোগ করেছিল, সেই টাকাটা ভারতের এই গরিব বাচ্চাদের জন্য ব্যয় হওয়া উচিত। এদের জন্য আমাদের প্রাণ কাঁদে। ভারতবাসী হিসেবে আমাদের প্রথম দায়িত্ব আমাদের দেশের ভূমিপুত্রদের প্রতি। 5 কোটি অতিরিক্ত মানুষদের বোঝা নেওয়ার মতো অর্থনৈতিক বা সামাজিক বিলাসিতা আজকের ভারতবর্ষের কিন্তু নেই। ভারত সরকার আবেগ দিয়ে নয়, বরং চরম ঠান্ডা মাথায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে এই সমস্যার সমাধান করেছে। প্রথম আঘাত হলো এনআরসি ভীতি। সরকার প্রথমে আসামে এনআরসির হাওয়া তুলল, যার ফলে ভীত প্রকৃতির লাখ লাখ অনুপ্রবেশকারী এমনিতেই ভয় পেল, দেশ জুড়ে দেশ ছেড়ে পালালো। দ্বিতীয় আঘাত হলো CAA। এরপর সরকার অত্যন্ত চতুরতার সাথে CAA নিয়ে এলো। এর মাধ্যমে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি ও শিখদের আলাদা করে নিরাপত্তা দেওয়া হলো। দুধ আর জল পরিষ্কার আলাদা হয়ে গেল। ফলে অবৈধ অর্থনৈতিক অনুপ্রবেশকারীরা আরও বেশি কোণঠাসা হয়ে পড়ল। তৃতীয় আঘাত হলো প্রশাসনিক বুলডোজার ও পুশব্যাক। এরপর শুরু
শুরু হলো বিভিন্ন রাজ্যগুলোতে কড়া প্রশাসনিক অ্যাকশন, বস্তি উচ্ছেদ, অবৈধ জবরদখল মুক্ত করা এবং চিহ্নিত করে পুশব্যাক করা। চূড়ান্ত আঘাত এরপরে আগামী সেন্সাস এবং ডিজিটাল নাগরিক পঞ্জীকরণের মাধ্যমে এই ক্লিন আপ প্রক্রিয়া চূড়ান্ত রূপ নেবে। জাল ডকুমেন্ট দিয়ে আর পাওয়া যাবে না ভারতের নাগরিকত্ব। যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতের আর্থিক সাহায্য বা বন্ধুত্ব চায়, তবে আগে তাদের নিজেদের সমাজকে সংশোধন করতে হবে। ভারতের টাকায় নিজেদের দেশে ইনফ্রাস্ট্রাকচার বানাবেন আর উদ্বৃত্ত জনসংখ্যা ভারতে পুশ করবেন, এই দ্বিমুখী নীতি তো চলবে না। ধর্মের নামে রেডিকালাইজেশন বন্ধ করে আগামী 2 প্রজন্ম অর্থাৎ অন্তত 50 বছর ধরে তাদের সেকুলারিজম, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং সভ্যতার প্রমাণ দিতে হবে। তার আগে পর্যন্ত একতরফা ভদ্রতার দিন চিরতরে শেষ। ভারত টেবিলে বসে আলোচনাও করবে, আবার সীমান্তে কড়া নজরদারি চালিয়ে অনুপ্রবেশকারীদের তাদের নিজেদের দেশে ঘাড় ধাক্কা দিয়ে ফেরতও পাঠাবে। আজকের এই আলোচনা কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা জাতির বিরুদ্ধে অন্ধ বিদ্বেষ ছড়ানোর জন্য নয়। এটি সম্পূর্ণভাবে একটি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং তার প্রকৃত নাগরিকদের অধিকার রক্ষার অস্তিত্বের লড়াই। একটি দেশ তখনই সুরক্ষিত থাকে যখন তার নাগরিকরা সজাগ থাকে। আমার এই ভিডিও আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বোকার মতো চুপ করে থাকার সময় শেষ। অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করবার ক্ষেত্রে রাষ্ট্রসংঘের নেওয়া পদক্ষেপ আমার এবং আপনার পূর্ণ সমর্থন আছে কি নেই তা নিয়ে নিজেকে প্রশ্ন করুন। কারণ আজ আপনি যদি চুপ থাকেন, কাল আপনার সন্তানের অধিকার ছিনিয়ে নেবে অন্য কেউ। দেশকে ক্লিন করতেই হবে, কারণ ইতিহাস দুর্বলদের কখনো ক্ষমা করে না আর আপোসকারীদের মনে রাখে না। জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।